আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি। জনাব আব্দুল মান্নান, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আইএমএফ এর নতুন ঋণ কর্মসূচির আলোচনায় এনবিআর এর এই অতিরিক্ত 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের এই যে পরিকল্পনা, এটা কতটা বাস্তবসম্মত আপনি কি মনে করেন? এনবিআর যে নতুন অর্থ বছরে 6 কোটি 4 লক্ষ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে, এটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বেশ একটা উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমরা যদি সাথে সাথে লক্ষ্য করি, এই বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে ধরনের রাজস্ব প্রস্তাবনা এবং অন্যান্য প্রশাসনিক কাঠামো ঘোষণা করা হয়েছে এবং যে সকল বাজেটারি মেজার্স নেওয়া হয়েছে, সেগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আশা করা যায় যে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে মোটামুটি জাতীয় রাজস্ব বোর্ড অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং বছর শেষে হয়তো বা লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। কারণ আমি বাজেটের যে পদক্ষেপগুলি পর্যালোচনা করে দেখেছি, সেখানে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলি অত্যন্ত বাস্তবসম্মত এবং খুবই সময় উপযোগী। কিন্তু এগুলি বাস্তবায়ন যত দ্রুত করা যাবে, ততই এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটার ইতিবাচক ফল আসবে। আমি যদি দেখি আয়করের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোর ফলে দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই বছর একটি ইতিবাচক সাড়া সৃষ্টি হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে নতুন চেয়ারম্যান তারা পেয়েছে, তার নেতৃত্বে তারা নব উদ্দীপনায় এই কাজগুলো করার জন্য ইতিমধ্যে তারা বেশ উঠে পড়ে লেগেছে বলে আমি জানতে পেরেছি। এবং জাতীয় রাজস্ব বোর্ড এই লক্ষ্যে, রাজস্ব আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্সগুলো তারা রাজস্ব আদায় মনিটরিং করবে এবং কোথাও কোনো রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা তাদের নজরে সেটা আসলে তারা সাথে সাথে সেখানে হস্তক্ষেপ করবে এবং এই ধরনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো সংশোধনের মাধ্যমে যাতে সঠিক রাজস্ব আদায় হয়, সেই পদক্ষেপ এই টাস্ক ফোর্সগুলো গ্রহণ করবে। মানে যেটা গ্রহণ করা হয়েছে কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হলেও প্রশাসনিক সহযোগিতা থাকলে সম্ভব। কারণ আমি মনে করি, কারণ প্রশাসনিক নজরদারি যদি বাড়ানো যায় এবং কর ফাঁকি আমাদের দেশে আছে, কিছুটা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় খাত যেগুলো, যে সকল খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে, ওই সকল খাতে বড় ধরনের কোনো ফাঁকি নাই। যে সকল প্রতিষ্ঠান, দেশীয় কিছু প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে তাদের জানা অজানার কারণে কিছু ভ্যাট বা কর অপহৃত থাকে, সেটি যেন সরকারি কোষাগারে আসে, সেজন্যই জাতীয় রাজস্ব বোর্ড অডিটের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। রিস্ক বেসড অডিট যেটাকে আমরা বলি, সেটা গ্রহণ করেছে। এই অডিট কার্যক্রমটা যদি সঠিকভাবে পরিচালনা করা হয় এবং এই অডিট কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি সঠিকভাবে যে অডিট হয় এবং প্রকৃতপক্ষে যে পরিমাণ রাজস্ব অপরিচিত থেকে যায়, সেটাই যদি অডিট কর্মকর্তাগণ তুলে আনেন এবং যার যে প্রতিষ্ঠান বা অডিটের আওতায় পড়বে, সে যদি বুঝতে পারে যে হ্যাঁ, অডিটে আমার প্রতিষ্ঠানে প্রকৃত অপরিচিত মূল্য সংযোজন করেটাই প্রতিফলিত হয়েছে, তাহলে তখন সে আইনগতভাবে এটাকে বিলম্বিত করার জন্য আপিল করা বা কোর্টে যাওয়া, সেটা থেকে বিরত থাকবে এবং থেকে সে হয়তো এই তার যে অপরিচিত মূসক, সেটা সে পরিশোধ করতে অগ্রগামী হবে। যেমনটা দেখছিলাম যে এই যে প্রায় 1.25 লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের কথা, তার মধ্যে আয়কর থেকে 50,000 কোটি টাকা আর ভ্যাট থেকে অতিরিক্ত 60,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে আয়কর থেকে অতিরিক্ত 50,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য, এর মূল উৎস কি হবে? নতুন করদাতা নাকি বিদ্যমান করদাতার উপর আরো চাপ সৃষ্টি হবে? অবশ্যই আমরা দেখেছি যে নতুন করদাতা এবং ডিজিটালাইজেশন সেটা করা হবে। এর মাধ্যমে যে প্রত্যেকেই যারা তাদের রিটার্ন সঠিকভাবে দাখিল করবেন এবং উৎসে কর আদায়ের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলো অত্যন্ত ভালো পদক্ষেপ হবে। এর ফলে হবে কি, কেউ আর যে উৎসে কর কর্তন না করে বা রেখে দিয়ে এটা করতে পারবে, সেটা তাকে সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর মূল্য সংযোজনের ক্ষেত্রে যেটা হবে যে বকে আদায়ের জন্য একটি বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ অনেক দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সেটা কোর্টের মামলা মাধ্যমে এখন অপরিচিত রয়েছে। এর কারণ ছিল, দেখা যাচ্ছে যে আগে আমাদের সুদের একটা বিষয় ছিল, সেই সুদের হারটা ছিল অত্যন্ত বেশি এবং দেখা যেত যে প্রকৃত যে পাওনা সরকারের, অর্থাৎ যে পরিমাণ অপরিচিত মূসক, তার চেয়ে সুদের পরিমাণ অনেক ক্ষেত্রে বেশি। যে কারণে যারা এই মূসক পরিশোধ করার কথা, তারা সেটা না করে আইনগতভাবে
এটাকে বিলম্বিত করার জন্য তারা বিভিন্ন আইনি প্রক্রিয়া আপিল করা কোর্টের আওতায় কোর্টে বিচারাধীন রয়েছে। এইবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে সুদের হারটা কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 24 মাস সুদ তার থেকে নেওয়া হবে। এর ফলে আশা করা যায় যে তারা যখন দেখবে যে তাদের সুদের পরিমাণটা অনেক কমে আসছে, তখন তারা হয়তো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বা অন্য কোনোভাবে তারা এই মামলাগুলা থেকে বেরিয়ে এসে তারা তাদের নতুন নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে পরিমাণ সুদ হয় অনেক কমে যাবে তাদের আগের সুদের হারটা বা সুদের ভারটা, তখন তারা সেটা পরিশোধ করতে অনেকটা উদ্যোগী হবে বলে আশা করা যায়। এর ফলে প্রচুর টাকা আসবে। এছাড়াও বাজেটের ক্ষেত্রে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে প্রচুর টাকা আসবে বলছিলেন। আমরা যে ভ্যাট নিয়ে কথা বলছিলাম, অতিরিক্ত 60,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য। সাধারণ ভোক্তা যারা, তারা আসলে কঠিন কঠিন শব্দ আমাদের মতো বোঝে না, তারা ভাবে যে তাদের উপরে চাপটা আদৌ আসবে কিনা, কোথা থেকে আসবে, এই অতিরিক্ত 60,000 কোটি টাকা ভ্যাট আদায় করতে গিয়ে মূল্যস্ফীতির চাপ বাড়বে কিনা, ভোক্তার উপর চাপ বাড়বে কিনা? না, আসলে ভ্যাটের হাত তো আগে যা ছিল এবারও তাই হবে। ভ্যাটের হাত তো নিয়ে কোনো সরকার কোনো বৃদ্ধি করে নাই, সুতরাং এইটা সাধারণ জনগণের উপর কোনো প্রভাব ফেলবে না। এটা এই কারণে ফেলবে না যেহেতু সে আগেও এই 15% ভ্যাটেই দিত। এখন যেটা হবে, সরকার যেটা করবে, জাতীয় রাষ্ট্র যেটা করবে, যে এই ভ্যাটটা জনগণ পরিশোধ করেছে সেই ভ্যাটটা যেন সরকারি কোষাগারে আসে, সেই জন্য বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেবে, সেই জন্য অডিট কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে এটা হবে না। এবং বকেয়া যে রাজস্ব, যেটা অলরেডি সরকার ডিমান্ড করেছে বা সুদসহ, সেই সুদের হার কমে গেলে সে যখন দিবে, এটার জন্য আলাদাভাবে জনগণের উপর তার পণ্যের মূল্যের উপর এটার কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি। জি, বকেয়া কর আদায়ের কথা বলছিলেন। বকেয়া কর আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কি? প্রশাসনিক দুর্বলতা নাকি আইনি জটিলতা? কি আসলে বকেয়া কর আদায়ের ক্ষেত্রে যেটা হয়, আপনার যে কোনো মানুষকে তার ন্যায় বিচার পাওয়ার একটা অধিকার আছে প্রত্যেকটা নাগরিকের। একটা প্রতিষ্ঠান যখন তাকে একটা ডিমান্ড করা হয়, তখন সেইভাবে যে আমার প্রতি এটা হয়তো জাস্টিস করা হয় না, তখন সে আইনগতভাবে আমাদের ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালে যখন দেখা যায় সে প্রতিকার পায়, তাহলে তো পাইলই, আর প্রতিকার না পাইলে তখন সে চেষ্টা করে আদালতের দ্বারস্থ হয়। আদালতে যেহেতু অনেক পরিমাণ মামলা জট, সুতরাং সব মামলা তো আদালত ইচ্ছা করলে খুব স্বল্প সময়ে এইসব মামলা নিষ্পত্তি করতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে এই মামলাগুলা নিষ্পত্তিতে অনেক দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। ওই সুযোগটা দেখা যায় ওই সময় রাজস্বটা আদায় হয় না। এখন যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবারকার বাজেটে, যদি যেহেতু তাদের সুদের পরিমাণটা অনেক কমে যাবে, অনেকে হয়তো উদ্যোগী হবে যে ঠিক আছে, যেহেতু আমার, কারণ আদালত থেকে যদি স্বাভাবিকভাবে নিষ্পত্তি হয়, ধরেন একটা সরকার নির্দিষ্ট টাইম দিয়ে দিছে, এই সময়ের মধ্যে যদি তারা এগুলি নিষ্পত্তি করে তো ভালো, নাহলে আদালত থেকে তখন তাকে সুদ সহ তাকে পরিশোধ করতে হবে। আর এখন যখন সে নতুন সিস্টেমে সে আসবে, তখন তার সুদের পরিমাণটা অনেক কমে যাবে, তার জন্য এটা একটা বড় ধরনের রিলিফ হবে। সুতরাং সে ভাববে যে আমি সরকারের বকেয়া তো দিতেই হবে, আজ হোক কাল হোক, সুতরাং আমি যত দ্রুত দিই তত ভালো। এক্ষেত্রে আশা করা যায় অনেক বেশি রাজস্ব আদায়, কিছুটা বেশ বকেয়া আদায়ের একটা ভালো পদক্ষেপ হবে। আর এছাড়াও আপনার কাস্টমসের ক্ষেত্রে যেটা দেখা যায়, যে সকল মেজার্স নেওয়া হয়েছে, এবং কাস্টমসের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো আমাদের দেশে যে মিথ্যা ঘোষণা, মিসডিক্লারেশন যেটাকে বলে, সেটা প্রতিরোধ করার জন্য যে প্রশাসনিক, যেহেতু ওই টাস্কফোর্স গঠন করা হয়েছে, এই টাস্কফোর্স অবশ্যই আমার মনে হয় এই ব্যাপারে বিশেষ নজর দিবে, যাতে আমাদের কাস্টম হাউসগুলোতে, বন্দরগুলোতে কোনো পণ্য মিথ্যা ঘোষণার মধ্যে আমদানি না হতে পারে। পণ্যের যদি সঠিক ঘোষণা থাকে এবং তাহলে যে পরিমাণ আইনানুগভাবে রাজস্ব পাওয়ার সরকার তা পাবে, এবং সেটা পেলেও এক্ষেত্রে দেখা যায় যে মিথ্যা ঘোষণার প্রবণতা বাড়লে এক্ষেত্রেও কাস্টমসের ক্ষেত্রেও আপনার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আর ভ্যাটের ক্ষেত্রে বিভিন্ন ওই যে সিগারেট, অন্যান্য জিনিসের উপর যে বর্ধিত কর আরোপ করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওখানে বেশ ভালো রাজস্ব আয় হবে বলে আশা করা যায়। জানতে চাচ্ছি, যেহেতু আইএমএফ এর এই নতুন ঋণ কর্মসূচি নিয়ে, শর্ত নিয়ে সব আলোচনা হচ্ছে, তৈরি হচ্ছে, আইএমএফ এর শর্তগুলো কি মানে দেশের অর্থনীতির জন্য বা এই যে এনবিআর এর যেই বিষয়গুলো হচ্ছে, এর জন্য কি প্রয়োজনীয় যে সংস্কার সেটা, নাকি অর্থনীতির জন্য অতিরিক্ত চাপ? আপনার কি মনে হয়? ছোট করে আসলে আইএমএফ তারা বলছে সবকিছু বিচার বিশ্লেষণ করেই যে এই পদক্ষেপগুলো নিলে পরে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে তারা চাচ্ছে যে রাজস্ব আয় বৃদ্ধি পাইলে আমাদের যে আপনার বাজেটের যে শর্ট, সেটা থাকবে না। বাজেট শর্ট না থাকলে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে, অর্থাৎ সরকার তার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে। সেই জন্য আইএমএফ এই শর্তগুলো দিয়েছে। আইএমএফ সাধারণত তারা অনেক বিচার বিশ্লেষণ করেই তারা ভাবে যে কি কি পদক্ষেপ নিলে পরে একটা দেশের অর্থনীতির জন্য সেটা ভালো হবে। এবং যেহেতু তারা আমাদেরকে ঋণ দিবে, তারা ভাবে যে আমি
যদি এই পদক্ষেপগুলো নিয়ে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পায় তাহলে তাদের ঋণটা আমি পরিশোধ করতে পারবো, জি। সেদিনে তারা এই শর্তগুলো দেয়। একদম শেষের দিকে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে সঙ্গে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম এনবিআর এর নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি।